আচ্ছা, আজকে আমি ক্লাস শুরু করছি তাহলে। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় পড়াচ্ছি। আর অণুজীব চ্যাপ্টারের নাম। আমরা ভাইরাস পড়াচ্ছিলাম, আর ভাইরাসের সবকিছু হয়ে গেছে, শুধু বাকি আছে ভাইরাস জনিত কিছু রোগ। আমরা এখানে কয়টা ছবি আমরা দেখতে পাচ্ছি। উপরে এটা আমরা T2 ব্যাকটেরিওফাজ, মাঝে এটা হলো HIV ভাইরাস, ডান পাশে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ছবি, তারপর হলো হেপাটাইটিস বি ভাইরাস, এটা হলো হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত যকৃৎ, আর এটা হলো জন্ডিসে আক্রান্ত ব্যক্তির চোখ এরকম হয়ে যাবে। জন্ডিস যারা আক্রান্ত হয় তাদের চোখগুলো এরকম হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার কারণ যে বিলিরুবিন, যকৃতে একটা রঞ্জক থাকে, হ্যাঁ, এই রঞ্জকটা ব্লাডে মিশে যায় এবং এই জন্য চোখ এবং দেহের প্রান্তীয় অংশগুলো হলুদ হয়ে যায়। তো যাই হোক, আমরা 3টা রোগ তোমাদের সিলেবাসে আছে, এই 3টা রোগ আমরা পড়বো। একটা হলো হেপাটাইটিস, আর এটা হলো ডেঙ্গু, আর 3 নম্বর হলো পেপের রিং স্পট রোগ। তো প্রথমে আমরা আসি হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস রোগ। হেপাটাইটিস, হেপাটাইটিস কথাটা কিভাবে আসছে কেউ কি জানো? হেপাটাইটিস কিভাবে আসছে কেউ বলতে পারবা? আচ্ছা, না পারলে আমি বলে দিচ্ছি। হেপাটাইটিস, হেপাটিক, হেপাটিক মানে হলো লিভার, তাহলে হেপাটিক মানে লিভার, আর লাস্টে আইটিস, আইটিস মানে হলো প্রদাহ বা ইনফেকশন। তাহলে কোথায় প্রদাহ হয়েছে? যকৃতে প্রদাহ। যকৃতে প্রদাহ বা ইনফেকশন হলে তাকে আমরা বলবো হেপাটাইটিস। কার দ্বারা প্রদাহ? ভাইরাসের দ্বারা। সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস বলা হয়। তাহলে রোগের কারণ, হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি ভাইরাস দিয়েও লিভার প্রদাহ হয়ে থাকে। তবে অধিকাংশ হেপাটাইটিসই হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। তাহলে আমরা ভাইরাসগুলোর মধ্যে সি ভাইরাসটা সবচেয়ে বেশি মারাত্মক। তবে আমরা আজকে যেটা পড়বো সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের কারণে যকৃতে যে প্রদাহ হয় সেটা হলো হেপাটাইটিস, এই রোগটাই আমরা পড়বো। তাহলে এই ভাইরাসটা হলো একটা ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা হলো একটা ডিএনএ ভাইরাস। এর ডিএনএ দ্বিসূত্রক এবং বৃত্তাকার। এই ভাইরাস, এই ভাইরাস এর প্রোটিন আবরণের উপর আরো একটি আবরণ থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই ভাইরাসটা বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস। প্রোটিন আবরণের উপর আরো একটি আবরণ থাকে। তাহলে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে যে সমস্ত ভাইরাসের প্রোটিন আবরণ বা ক্যাপসিডের উপরে আরো একটি আবরণ থাকে তাকে আমরা বলবো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। পোষক দেহ অনুযায়ী এই ভাইরাসটার নাম কি হতে পারে কেউ বলতে পারবা? পোষক দেহ অনুযায়ী আগের ক্লাস যারা করেছো তারা অবশ্যই পারার কথা। পোষক দেহ অনুযায়ী হেপাটাইটিস বি ভাইরাস কোন ধরনের? এটা তো প্রাণী ভাইরাস। গুড, প্রাণী ভাইরাস। রোগের লক্ষণ, তাহলে রক্তের মাধ্যমে এই রোগ দেহে প্রবেশ করে এবং লিভারে নিত হয় ও লিভারকে আক্রমণ করে। তাহলে রক্তে এই ভাইরাসটা বিস্তার লাভ করে এবং শেষ পর্যন্ত লিভারে যায়, লিভারকে আক্রমণ করে ফেলে। এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে কোনো লক্ষণই প্রকাশ পায় না। এর ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল 50 থেকে 180 দিন। এখন এই সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা কি? আসলে আমাদের দেহে যখন কোনো অণুজীব প্রবেশ করে, অণুজীব কয়েকদিন তার সুপ্তাবস্থা কাটায়, অর্থাৎ সুপ্তাবস্থা মানে অণুজীব দেহে প্রবেশ করার পর যতদিন পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ না পায়, তাহলে রোগের লক্ষণ যখনই প্রকাশ পাবে তখন তার সুপ্তিকাল কেটে যায়। তাহলে এই ভাইরাসটা আমাদের দেহে যখন প্রবেশ করে, তাহলে এই ভাইরাসটা 50তম দিন থেকে 180তম দিনের মধ্যে হ্যাঁ রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। কারো হয়তো 50তম দিনেই লক্ষণ প্রকাশ পেলো, কারো হয়তো 60তম দিনে রোগের লক্ষণগুলো প্রকাশ পেলো। তাহলে 50 থেকে 180 দিন এর হবে সুপ্তিকাল। এর মধ্যে এই দিনের মধ্যে এদের রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। সুপ্তিকালটা বুঝেছো সবাই?
হ্যাঁ স্যার। সুপ্তিকা, আচ্ছা। হ্যাঁ স্যার। এবার আসবো আমরা। ক্রমশ জ্বর, মাথা ব্যথা, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। প্রস্রাব হলুদ হয়ে যায়, চোখের সাদা অংশ হলুদ দেখায়, আমরা ছবিতেও দেখেছি। পেটে ও পায়ে পানি জমা হতে পারে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হয়ে থাকে। লিভার সিরোসিস আমরা দেখলাম, লিভারের অবস্থা কেমন ইনফেক্টেড ছিল সেটা আমরা দেখলাম। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে ভাইরাস দেহে প্রবেশ করতে পারে। তাহলে যে ভাইরাস দ্বারা আক্রান্ত তার যদি সিরিঞ্জ কেউ ব্যবহার করে, হ্যাঁ, তাহলে সুস্থ ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত সহজে হতে পারে। আক্রান্ত শিশু খেলাধুলায় আঘাতের কারণে রক্ত বের হলে তা সুস্থ শিশুর দেহে পড়লে রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত মায়ের বুকের দুধের মাধ্যমেও শিশু আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে এই ছিল হলো এদের রোগের লক্ষণগুলো। এখানে রোগের লক্ষণ এবং কিভাবে আক্রান্ত হয় সেটা দুটোই বলা হয়েছে। এখানে হলো 1 থেকে যে 5, 1 থেকে 5 এটা হলো তার রোগের লক্ষণ। আর এখানে আমরা কি দিয়ে দিয়েছি যেটা আমরা বললাম 6, 7, 8 এটা হলো সংক্রমণ বলা যেতে পারে। এটা আসলে রোগের লক্ষণের মধ্যে পড়ে না। এটা সংক্রমণ, কিভাবে রোগের সংক্রমণটা হয়। তাহলে 6, 7, 8 এটা হলো সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি থেকে কিভাবে অন্য দেহে এই রোগটা ছড়াতে পারে। এটা আসলে লক্ষণ না। সবাই একটু দেখে নাও, 6, 7, 8 এটা হলো সংক্রমণ। আচ্ছা, এবার আসি প্রতিকার বা নিয়ন্ত্রণ। এর মূল চিকিৎসা হলো রোগীকে পূর্ণ বিশ্রামে রাখা। অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ভিটামিন সি ইত্যাদি ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, তাহলে অ্যামোক্সিসিলিন এটা একটা সাধারণ অ্যান্টিবায়োটিক। তো এর প্রতিক্রিয়াটা খুব কম। হ্যাঁ, বা যে প্রতিক্রিয়া বা আমরা যেটা বলি পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ, এই জন্য এই ওষুধটা দেওয়া হয়। গ্লুকোজের শরবত খাওয়ালে উপকার পাওয়া যায়। গাছামো কিছু ওষুধ আছে, অরহর পাতা, ভুঁই আমলার পাতা ইত্যাদি রস খাওয়ালে উপকার পেয়েছেন বলে অনেকে দাবি করেছেন। রোগ লক্ষণ প্রকাশ পেলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিরোধ। প্রতিরোধের একমাত্র উপায় হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হ্যাঁ, তাহলে এই ভ্যাকসিনটা হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। যাদের এই রোগটা হয় নাই তারা এই ভ্যাকসিনটা গ্রহণ করতে পারে। তাহলে রোগ রোগ দেখা মানে এটা হলো রোগের আগে, রোগ হওয়ার আগে এই ভ্যাকসিন গুলো সাধারণত নিতে হয়। যেমন এখন আমরা করোনার ভ্যাকসিনের জন্য অনেকেই বসে আছি যে কখন আমরা এই ভ্যাকসিনটা নিব। তাহলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এর ডোজ 4টি। প্রথম 3টি 1 মাস পর পর এবং চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর। তাহলে আমরা যদি 1 জানুয়ারি নিই প্রথম ডোজ, তাহলে 1 জানুয়ারি একটা নিব, তারপরে আমরা 1 ফেব্রুয়ারি, তারপর হলো 1 মার্চ। আর 4 নম্বর ডোজটা পরের বছরের 1 জানুয়ারিতে আমরা নিব। 5 বছর পর, হ্যাঁ, এটা হলো 2021-এর কেউ যদি 1 জানুয়ারিতে নেয় তাহলে 5 বছর হলো 2006-এর জানুয়ারিতে আবার বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজ সম্পর্কে কারো কোনো ধারণা আছে? বুস্টার ডোজ কেন নিতে হয়? না স্যার। বুস্টার ডোজটা আমরা তো যখন আমরা এই ভ্যাকসিনটা গ্রহণ করব তখন আমাদের দেহে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিটা কোন ভাইরাসের জন্য প্রতিরোধ গড়ে তুলবে? হেপাটাইটিস ভাইরাসের জন্য। তাহলে এই অ্যান্টিবডি গুলোকে সক্রিয় রাখার জন্য অ্যান্টিবডি গুলো আমরা যখন ভ্যাকসিন নিব তখন এই অ্যান্টিবডি গুলো সক্রিয় থাকবে 5 বছর। ঠিক আছে? কিন্তু 5 বছর 1 দিন বা 5 বছর 2 দিন এরকম যদি 5 বছর পার হয়ে যায় তাহলে অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যাবে। এইজন্য সেগুলোকে পুনরায় সক্রিয় রাখার জন্য আবার আরেকটা ডোজ নিতে হবে। ঠিক আছে? এইভাবে বুস্টার ডোজ গুলো অ্যান্টিবডি গুলোকে সক্রিয় রাখে। আক্রান্ত ব্যক্তির রক্ত কোনোভাবেই সুস্থ ব্যক্তির দেহে যাতে না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মা থেকে শিশুতে এই রোগ ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে। এই ছিল তাহলে এর প্রতিরোধ। এবার আমরা আসবো আরেকটা রোগ, সেটা হলো ডেঙ্গু। ডেঙ্গু রোগের কারণ, এর প্রকৃত উচ্চারণ হলো আসলে ডেঙ্গি, একটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসের নাম ফ্ল্যামি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসের বাহক হলো
এডিস এজিপ্টি। এল মানে হলো এল মানে হলো লিনিয়াস। হ্যাঁ, লিনিয়াস এই মশকির নামকরণ করেন, এই জন্য তার নাম দেওয়া হয়েছে। তাহলে এটা একটি স্ত্রী মশা। হ্যাঁ, স্ত্রী মশা, আর এর পোষক দেহ হলো মানুষ। তাহলে এই ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের পোষক দেহ হলো মানুষ, ঠিক আছে। আর এই ভাইরাসটা বহন করবে মশকি। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। 2000 সালে বাংলাদেশের যমুনা নদীর পূর্বাংশে এ রোগের প্রথম প্রাদুর্ভাব ঘটে। তাহলে ডেঙ্গু এই এই ভাইরাসটাও কিন্তু পোষক দেহ অনুযায়ী প্রাণী ভাইরাস, কারণ এরা প্রাণী দেহে আক্রান্ত করে। তাহলে আমরা এখানে ফ্ল্যাভি ভাইরাসের আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা আরএনএ ভাইরাস, ছবি দিয়ে দেখাই যাচ্ছে। এটা হলো মশকি, এটা হলো মশকির দংশন। এই মশকিগুলো কিভাবে চেনা যায়? মশকিগুলোর আমরা দেখব যে এদের যে উইং, মানে ডানা, তারপর পা, এরকম সাদা কালো, হ্যাঁ, মানে ডোরা কাটা এরকম স্পট থাকবে। হ্যাঁ, আর এগুলো হলো লক্ষণ। চোখে এরকম রক্ত জমাট বাঁধবে, পিঠে এরকম রক্ত জমাট বাঁধবে, হাতে বাঁধছে, হ্যাঁ, এরকম এগুলো সব লক্ষণ। রোগের লক্ষণ। সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বর হলে কি কি রোগের লক্ষণ দেখা যাবে? প্রথম, শীত শীত ভাব হয়ে হঠাৎ জ্বর দেখা যাবে, প্রচন্ড জ্বর। জ্বরের টেম্পারেচার হলো 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। স্ত্রী ডেঙ্গু মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। তাহলে এই যে 2 থেকে 7 দিন, এটাকে কি বলবো? কে বলবে? 2 থেকে 7 দিনটাকে আমরা এক কথায় কি বলবো? সুপ্ত 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 অবস্থা। অবস্থা বা সুপ্তকাল। হ্যাঁ, সুপ্তিকাল। তাহলে এই ডেঙ্গু যে ভাইরাসটা আছে, এই ভাইরাসের সুপ্তিকাল হলো 2 থেকে 7 দিন। ডেঙ্গু জ্বরে রোগীর প্রচন্ড মাথা ব্যথা, কপাল ব্যথা, গলা ব্যথা হয়। রোগীর সমস্ত শরীরে ব্যথা হয়। শরীরের কোন কোন অংশে ব্যথা হবে? মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হবে। মানে আমাদের যে জয়েন্ট গুলো আছে, হ্যাঁ, হাতের কনুই জয়েন্ট, হ্যাঁ, বা পায়ের যে গোড়ালি বা হাঁটু জয়েন্ট যেগুলো আছে সেগুলোতে ব্যথা হবে। মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। তাহলে যখনই এই জ্বর রোগটা হয়, মেরুদণ্ড, আমাদের পিঠের যে অংশটা আছে মাঝখানে, সেটা হলো মেরুদণ্ড, এবং তার নিচে আছে কোমর। তাহলে এখানে খুব বেশি ব্যথা হবে। শরীরে লালচে রঙের র্যাশ বা দানা দেখা দিতে পারে। বমি বমি ভাব, খাবারে অরুচি হতে পারে। আগেরটা ছিল তাহলে সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বর অত মারাত্মক না, তবে হিমোরেজিক ডেঙ্গু জ্বরটা বেশি মারাত্মক। সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হিমোরেজিক ডেঙ্গু জ্বর দেখা যায়। হিমোরেজিক মানে রক্তক্ষরণ। হিমোরেজিক মানে রক্তক্ষরণ। তাহলে কয়েকদিন পর, হ্যাঁ, রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যাবে। পায়খানার সাথেও এই রক্ত যেতে পারে। রক্ত বমি হতে পারে, চোখে রক্ত জমা হতে পারে। রক্তে অনুচক্রিকা বা প্লাটিলেট অনেক কমে যায়, এজন্য রক্ত জমাট বাঁধতে পারে না। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, তাহলে যেহেতু রক্তের প্লাটলেট কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণটা হলো, হ্যাঁ, দেহের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধছে। আর রক্ত জমাট বাঁধার কারণে কে ভূমিকা রাখে? প্লাটলেট। তাহলে বিভিন্ন জায়গায় প্লাটলেট অংশগ্রহণ করে ফেলছে, যার কারণে, হ্যাঁ, দেহের দেখা গেলো যে অনেক সময় যখন এরকম রক্তক্ষরণ হয়, তখন প্লাটলেটের মাত্রাটা কম থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে রক্ত জমাট বাঁধাতে পারে না। হ্যাঁ, এই কারণে তখন সে রক্তক্ষরণের কারণে অনেক সময় মারা যেতে পারে। রক্তের অ্যান্টিবডি টেস্ট এবং রক্তের প্ল্যাটিলেটের মাত্রা অতিমাত্রায় হ্রাসকৃত, মানে কমে গেলে, হ্যাঁ, এগুলো দেখে তখন আমরা ডেঙ্গু জ্বর শনাক্ত করতে পারবো। তাহলে এগুলো ছিল হিমোরেজিক স্যার, ডেঙ্গু। হ্যাঁ, বলো। তাহলে যে প্লেটলেট ওটা কি? প্ল্যাটিলেট হলো, এটা হলো আমাদের রক্ত কণিকা আছে। রক্ত কণিকা, এটা এক ধরনের রক্ত কণিকা। আমরা জানি 3 ধরনের রক্ত কণিকা আছে। একটা লোহিত রক্ত কণিকা, একটা শ্বেত রক্ত কণিকা, আর এটা হলো প্ল্যাটিলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকার নাম শুনেছো? অনুচক্রিকা। জি স্যার। হ্যাঁ, এই প্ল্যাটিলেটটাই হলো সেই অনুচক্রিকা। তাহলে দেহের কোনো জায়গায় যখন রক্তক্ষরণ হয়, তখন সেখানে প্ল্যাটিলেটের উপস্থিতি কম থাকে। যেহেতু প্ল্যাটিলেট দেহের অন্যান্য জায়গায় রক্ত জমাট বাঁধাতে
নিয়োজিত রয়েছে, যার কারণে রক্তক্ষরণ শুরু হয়ে গেলে প্ল্যাটিলেট সেটা রক্ত জমাট বাঁধাতে অক্ষম হয়। এই কারণে অনেক সময় রক্তক্ষরণের কারণে রোগী মারা যেতে পারে। চিকিৎসা বা প্রতিকার: ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ ক্ষতিকারক হওয়ায় এটি দেওয়া যাবে না। তাহলে জ্বর হলে সাধারণত আমরা প্যারাসিটামল প্রয়োগ করলেই আমাদের জ্বরটা কমে যাবে। রোগীকে প্রচুর পানি, ফলের রস এবং তরল খাবার দিতে হবে। মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে দেওয়া ও ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া রোগীর জন্য ফলদায়ক এবং অবস্থা জটিল বা গুরুতর হলে হাসপাতালে নিতে হবে। প্রতিরোধ: ডেঙ্গু মশা নিধন করা। তাহলে ডেঙ্গু মশা অনেকভাবেই নিধন করা যেতে পারে। আমরা যখন ম্যালেরিয়া পরজীবী পড়বো, ওখানে আমরা আরো বিস্তারিত হয়তো জানতে পারবো যে মশাকে কিভাবে নিধন করা যায়। অনেকভাবেই নিধন করা যায়, প্রত্যক্ষভাবে, তারপর ইনসেক্টিসাইড প্রয়োগের মাধ্যমে। তারপর হলো আমরা মশা কি বলে বিভিন্ন ইলেকট্রিক যে ডিভাইস গুলো আছে, র্যাকেট, এগুলো দিয়ে আমরা, তারপর মর্টিন, অ্যারোসল, এগুলো দিয়ে আমরা মশা নিধন করতে পারি। বা পুকুরে দেখা গেলো যে কিছু তৈল জাতীয় কিছু স্প্রে, ডায়ালড্রিল, এরকম কিছু তৈল জাতীয় ওষুধ স্প্রে করে আমরা ডেঙ্গু মশাটির লার্ভা, পিউপা এগুলো নষ্ট করতে পারি। দিনের বেলায় কামড়ায় বিধায় দিনের বেলায় সতর্ক থাকতে হবে। তাহলে এই মশকির একটা যে দিনের আলোতে এরা বেশি সক্রিয় থাকে। এই জন্য দিনের আলোতে আমাদের যদি ডেঙ্গু মশকির প্রকোপ বেশি যায়, হ্যাঁ, এই এডিস মশকির প্রকোপ বেড়ে যায়, তাহলে আমাদের সাবধানে থাকতে হবে যে দিনের বেলায় এই মশকি যাতে কামড়াতে না পারে। এই মশা ময়লা পানিতে জন্মায় না, বাড়ির আশেপাশে বিভিন্ন কন্টেইনারে, ফুলের টব, ভাঙ্গা হাঁড়ি, পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি জায়গাতে এরা ডিম পাড়তে পারে এবং প্রজনন ঘটাতে পারে। তাহলে এই সমস্ত রক্ষিত পরিষ্কার পানিতে জন্মায়, তাই পানির এই সমস্ত ধ্বংস করতে হবে। এরকম জিনিস আশেপাশে পড়ে থাকলে আমাদের সেগুলোকে যথাস্থানে ফেলে আসতে হবে। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে। তাহলে এ ছিল ডেঙ্গু মশকি। হ্যাঁ, আমরা এবার যাব হলো আরেকটা রোগ, সেটা হলো পেঁপের রিং স্পট রোগ। পেঁপের এই রোগটা হয়। পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো ভাইরাস ঘটিত রিং স্পট রোগ, যেটাকে আমরা সংক্ষেপে বলি PRSV, এবং পুরো নাম হলো পেপায়া রিং স্পট ভাইরাস। এটি একটি RNA ভাইরাস। তাহলে আমরা যেহেতু বলছি পেঁপে হলো একটা উদ্ভিদ, তাহলে এই ভাইরাসের পোষক দেহ হলো উদ্ভিদ, তাহলে এই পোষক দেহ অনুযায়ী এরা হলো উদ্ভিদ ভাইরাস। রোগের কারণ: এর একটা জাত, সেটা হলো PRSV-P। এটা হলো একটা জাত বা প্রকরণ। এই প্রকরণের কারণেই মূলত এই রোগটি হয়ে থাকে। এই ভাইরাসের জেনাস নামটা হলো পোট্রি ভাইরাস, এবং ফ্যামিলি বা গোত্রের নাম হলো পোট্রি ভাইরিডি। আমরা গোত্রের নামটা এখানে লিখিনি, কারণ জেনাস নামটা জানলে আমাদের হবে। তাহলে এই ভাইরাসটা দিয়ে পেঁপের রিং স্পট রোগ হয়ে থাকে। এই রোগ এফিড দ্বারা ছড়ায়। এফিড এর সাইন্টিফিক নেম হলো অ্যাপ্লাস জোসিফি। অ্যাপ্লাস জোসিফি। তাহলে এফিড হলো একটা পোকা, এই পোকা এই ভাইরাসটা বহন করে। রোগের লক্ষণ: পেঁপে গাছের কাণ্ড, পাতার বোটা ও ফলে তৈলাক্ত বা পানিযুক্ত গাঢ় সবুজ দাগ, স্পট বা রিং সৃষ্টি করে। আমরা প্রথমে এর ছবিটা দেখেছি, কিন্তু পেঁপের যে আমরা এই যে আমরা এখানে দেখেছি, এরকম কতগুলো স্পট গাছে, আমরা বিভিন্ন জায়গায় কাণ্ড, পাতায় এরকম স্পট, এবং ফলেও আমরা দেখতে পাচ্ছি স্পট। অভিযোজিত অভিযোজিত কম বয়সের পাতায় রোগ লক্ষণ প্রথম প্রকাশ পায়। আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয়, পাতা ছোট হয়ে যায়, গাছের মাথায় বিকৃত আকৃতির ক্ষুদ্রাকার কিছু পাতা দেখা যায়।
হ্যাঁ, গাছের মাথায় মানে শীর্ষভাগে, আমরা এই যে শীর্ষভাগে দেখবো এরকম পাতাগুলো কুঁকড়ে মুকড়ে গেছে। কখনো কখনো পাতার কেবল শিরাগুলো থাকে। আমরা এখানে দেখতেও পাচ্ছি এই যে পাতার শুধু মাঝখানের অংশটা আছে, শিরাগুলো আছে। পেঁপে হলুদ হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি ছবিতে। রিং স্পট লক্ষণ প্রকাশিত হয়, আকারে ছোট হয়ে যায়, অনেক সময় পুষ্ট হবার আগেই ঝরে যায়। পেঁপের মিষ্টতা ও পেপেইন হ্রাস পায়। এই পেপেইন নামটা কেউ শুনেছো আগে? পেপেইন, পেপেইন। না স্যার। হ্যাঁ, এটা শোনার কথা। আমরা এনজাইম যখন পড়াই তখন আমরা এটা বলেছিলাম, পেপেইন। হ্যাঁ, তাহলে পেপেইন হলো একটা এনজাইম। এই এনজাইমটা কিন্তু আমাদের হজম সহায়ক। হ্যাঁ, এই জন্য পেঁপে দিয়ে যদি আমরা গোস্ত বা মাছ যদি আমরা রান্না করি, তাহলে গোস্ত এবং মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ এই পেঁপেতে এই এনজাইমটা আছে যেটা গোস্ত এবং মাছকে নরম করতে সাহায্য করে। ফলন শতকরা 90% কমে যেতে পারে। তাহলে এই রোগের কারণে পেঁপের ফলন কমে যায়। প্রতিকার: রোগ লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে রোগাক্রান্ত গাছ উঠিয়ে মাটি চাপা দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। জাল দিয়ে পুরো জমি ঢেকে দিতে হবে যেন এফিড দ্বারা নতুন গাছ আক্রান্ত না হতে পারে। এফিড নিধনের জন্য পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে। চারা লাগানোর প্রথম থেকে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করলে এফিড দ্বারা রোগ ছড়ায় না। হ্যাঁ, পেস্টিসাইড হলো এক ধরনের ইনসেক্টিসাইড, হ্যাঁ, কীটনাশক। হ্যাঁ, এই কীটনাশক প্রয়োগ করলে দেখা যাবে, যেহেতু এফিড হলো পোকা, আর এই পোকাকেই নষ্ট করে দেয়। আর পোকা হলো কি? পোকা হলো ভাইরাসের বাহক। এই জন্য এফিড পোকা যদি নষ্ট করতে পারি তাহলে ভাইরাসটাও নষ্ট হয়ে যাবে। রোগাক্রান্ত জমিতে পেঁপে গাছের প্রুনিং, প্রুনিং মানে কি? পাতা কাটা, ছাঁটা ইত্যাদি বন্ধ রাখতে হবে, কারণ কাটা ছেঁড়া স্থান দিয়ে রোগাক্রমণ ঘটে থাকে। তাহলে যেগুলো রোগাক্রান্ত গাছ আছে তাদের পাতা কাটা বা ছাঁটা যাবে না, কারণ সেগুলো ছাড়তে গেলে দেখা গেল যে ওই এফিড এসে বসবে এবং ওই ভাইরাসটা সে সমস্ত গাছে দিয়ে দিবে, যার ফলে সহজে রোগের সংক্রমণ ঘটবে। প্রতিরোধমূলক ব্যবস্থা: রোগাক্রান্ত এলাকায় পেঁপে চাষ বন্ধ রেখে নতুন এলাকায় রোগমুক্ত চারা দিয়ে চাষ শুরু করতে হবে। মৃদু প্রকৃতির PRSV, এটা হলো ভাইরাসটার নাম, পোষক উদ্ভিদে প্রবেশ করিয়ে গাছকে ভাইরাস প্রতিরোধী করা। আমরা তো একটা স্ট্রেন জানলাম যে PRSV, হ্যাঁ, PRSV, এটার স্ট্রেন বা জাতটা ছিল পি। তাহলে আর যে প্রকরণগুলো হলো দুর্বল, সেই প্রকরণগুলো অনেক সময় পেঁপে উদ্ভিদে প্রবেশ করিয়ে দেখা গেল যে যে সেগুলো হলো মৃদু প্রকৃতির, যার ফলে দেখা গেল যে ওই ভাইরাসগুলো যদি আমরা উদ্ভিদে প্রবেশ করে দিই তাহলে উদ্ভিদে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডি গুলো পরবর্তীতে PRSV, পি ভাইরাস দ্বারা যদি আক্রান্ত করতে আসে, তখন সেই উদ্ভিদের অ্যান্টিবডি গুলো তখন প্রতিরোধ গড়ে তুলবে। PRSV সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না, তবে প্রকটভাবে আক্রান্ত পেঁপের বীজ ব্যবহার করলে তা ইনোকুলামের উৎস হিসেবে কাজ করতে পারে। কাজেই ওই ধরনের বীজ ব্যবহার না করা। কিন্তু যে সমস্ত পেঁপে গাছ আক্রান্ত আছে, আক্রান্ত পেঁপে যে বীজগুলো আছে সেগুলো সাধারণত হ্যাঁ পরবর্তীতে যদি আমরা রোপণ করি, তাহলে সেগুলো থেকে অনেক সময় আক্রান্ত গাছ জন্মাতে পারে। ট্রান্সজেনিক জাত ব্যবহার সবচেয়ে নিরাপদ। ট্রান্সজেনিক এই ওয়ার্ডটা হয়তো তোমরা শোনো নাই। এটা আমরা জীব প্রযুক্তি 11 নম্বর অধ্যায় যেটা আছে, সেই 11 নম্বর অধ্যায়ে যখন আমরা যাব তখন আমরা এই জাত কিভাবে তৈরি হয় সেটা আমরা জানতে পারবো। তাহলে ট্রান্সজেনিক জাত ব্যবহার সবচেয়ে নিরাপদ। জিনগত পদ্ধতি ব্যবহার করে PRSV এর কোড প্রোটিন জিনকে ভ্রূণ টিস্যুতে সংযুক্ত করে নতুন ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা হয়েছে 1998 সালে। এই ট্রান্সজেনিক জাত আমরা সংক্ষেপে বলতে পারি GMO। তাহলে এই ধরনের ভাইরাস প্রতিরোধী জাতকে আমরা বলবো GMO, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে এই এই জাত যদি আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ পেঁপে চাষের ক্ষেত্রে, তাহলে আমরা PRSV দ্বারা আক্রান্ত হবে না। ঠিক আছে? কারণ এই সমস্ত জাতগুলোতে কি রয়েছে? PRSV এর
কোড প্রোটিন। এই কোড প্রোটিন দেখা যায় যে এই ভাইরাসগুলোকে প্রতিরোধ করে। তাহলে আমরা এরকম ট্রান্সজেনিক জাত ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল ৩ ধরনের রোগের আমরা লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ এগুলো আমরা জানলাম। তাহলে ভাইরাস অংশটা আমাদের শেষ হলো। আমরা এবার শুরু করব ব্যাকটেরিয়া। ভাইরাসের এই রোগগুলো সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। স্যার, হ্যাঁ, বলো। ওই লাইটিক চক্র আর লাইসোজনিক চক্রটা কারা করে বুঝাই দেওয়া যায় দুইটা? লাইটিক আর লাইসোজেনিক জি স্যার। দুইটার মধ্যে কোনটা বোঝো নাই? স্যার, না, মানে বুঝছি, মানে দুইটার একবার ভালোভাবে আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো আচ্ছা হইতো। আচ্ছা আচ্ছা, দেখছি বের করছি। আর স্যার ওইখানে মানে কিছু ভাইরাস মনে হয় বাদ পড়ে গেছে, ইবোলা ভাইরাস, জিকা ওগুলো ভাইরাস, ওগুলো নিপা ওগুলো ভাইরাস। ওগুলো- না, ওখানে আমরা পড়েছি, অল্প অল্প পড়েছি। ওগুলো অল্প ওরকম পড়লেই হবে, ওগুলো সম্পর্কে অত বিশদ জেনে লাভ নাই। হ্যাঁ, তোমাদের জি যেগুলো স্যার। পরীক্ষায় আসে সেগুলো আমি পড়াচ্ছি। ওগুলো আমি ওকে পড়বা স্যার। তোমার হলো ইসের জন্য, তোমরা হলো এমসিকিউ এর জন্য পড়তে পারো। ওকে স্যার। তাহলে ওটা ছিল কি, রেপ্লিকেশন অফ ভাইরাস। আচ্ছা, এই যে লাইটিক চক্র, আমরা লাইটিক চক্রটা একটু দেখি। লাইটিক চক্রের কয়টা স্টেপ বলেছিলাম মনে আছে? এই যে এটা হলো প্রথম স্টেপ। প্রথম স্টেপের নাম কি ছিল? সংযুক্তি। প্রথম স্টেপের নাম কি ছিল? সংযুক্তি। সংযুক্তি। ২ নম্বর অংশের নাম কি ছিল? ২ নম্বর অংশের নাম ছিল ফার্স্ট ডিএনএ পোষক দেহে প্রবেশ, তাই না? ফার্স্ট ডিএনএ পোষক দেহে প্রবেশ। ৩ নম্বর নাম ছিল অনুলিপন, তাই না? ৩ নম্বর নাম কি ছিল? অনুলিপন। অনুলিপন। এই যে এখানে কিন্তু অনুলিপন হয়েছে, এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে অনুলিপন। আর তারপরে কি ছিল? বিভিন্ন দেহাংশ একত্রিত হয়। এই যে আমরা এই কার্সর দিয়েছি, সেটা হলো বিভিন্ন দেহাংশ একত্রিত হচ্ছে। আর শেষের ধাপটা ছিল নতুন ভাইরাসের মুক্তি। তাহলে ছবি যে চিত্রগুলো আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি সবাই। তাহলে এখানে মোট ৬টা ছবি আছে। ১ হলো সংযুক্তির ছবি, ২ হলো ফার্স্ট ডিএনএ পোষক দেহে প্রবেশ, ৩ আর ৪ হলো অনুলিপন। তারপর হলো ৫ নম্বর যে চিত্রটা আছে সেটা হলো কার চিত্র? এটা হলো বিভিন্ন দেহাংশ, ভাইরাসের বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। আর শেষের অংশটা হলো নতুন ফার্স্ট ভাইরাসের মুক্তি। ওকে, তাহলে এই ৫টা স্টেজ বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এখন আমরা আসি প্রথম যেটা হলো সংযুক্তি। সংযুক্তিটা কিভাবে হবে? তাহলে আমরা এখানে দেখবো যে ব্যাকটেরিয়া ভাইরাসে একটা কি রয়েছে, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরে হ্যাঁ একটা রিসেপ্টর সাইট আছে। প্রোটিন গ্রহণ করার একটা রিসেপ্টর সাইট থাকে, সেটা কার দেহে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। আর ভাইরাসের স্পর্শক তন্তুতে, স্পর্শক তন্তু হলো প্রোটিন, প্রোটিন দ্বারা নির্মিত। তাহলে স্পর্শক তন্তু হলো প্রোটিন। এই প্রোটিনকে গ্রহণ করার জন্য ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রিসেপ্টর সাইট আছে। যার ফলে কি হয়, হ্যাঁ সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের রিসেপ্টর সাইট ভাইরাসের স্পর্শক তন্তু এই প্রোটিনকে গ্রহণ করে নেয়। যার ফলে টি2 ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সংযুক্তি হয়ে যায়। তাহলে সংযুক্তির কথাটাকে সবাই বুঝতে পেরেছো কিভাবে হয়? সংযুক্তির কথাটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবারে আসবো কি, ফার্স্ট ডিএনএ প্রবেশ। তাহলে আমরা এখন কি করব, যে ভাইরাসের যে দণ্ডাকৃতির লেজ আছে সেই লেজটা সংকুচিত হয় একটা বিশেষ শক্তি প্রয়োগ করে, যার ফলে যেখানে সংযুক্ত থাকে ভাইরাস সেখানে একটা ছিদ্র তৈরি করে, এবং ভাইরাসের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা ব্যাকটেরিয়ার ভেতরে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম প্রবেশ করায় দেয়, এবং শূন্য প্রোটিন যে আবরণটা রয়েছে সেই শূন্য প্রোটিন আবরণটা ভিতরেই থেকে যায়। আমরা এই যে এখানে দেখতে পাবো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শূন্য প্রোটিন আবরণটা বা ক্যাপসিড আবরণটা বাইরে থেকে গেছে, শুধু ফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে এসেছে। তাহলে আমরা ২ নম্বরটাও বুঝতে পেরেছি, ফার্স্ট ডিএনএ কিভাবে প্রবেশ করলো। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপরে আমরা আসবো 3 নম্বর। আচ্ছা, এরপরে আমরা আসবো 3 নম্বর। এখানে আরেকটা কথা বলে নিই যে আমরা 2 নম্বর যখন যাব, হ্যাঁ, 2 নম্বরটা ছিল হলো কি, 2 নম্বরটা ছিল ফার্স্ট ডিএনএ প্রবেশ, তাই না? এখানে আরেকটি কি হবে যে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাসে, আমাদের দেহে যেসব ভাইরাস রোগ সৃষ্টি করে, আমাদের দেহে কিন্তু টি2 ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস কিন্তু রোগ সৃষ্টি করে না। তবে অন্যান্য যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো আমাদের দেহে প্রবেশ করে। তবে সেই ভাইরাসের সম্পূর্ণ দেহটি প্রবেশ করে। কিন্তু আমাদের দেহে যখন ভাইরাসের সমস্ত অংশই প্রবেশ করে, হ্যাঁ, যার ফলে কি হয় যে ভাইরাসের যে প্রোটিন আবরণটা আছে সেই প্রোটিন আবরণটা এনজাইমের কারণে বিগলিত হয়ে যায় এবং তখন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আমাদের দেহে মুক্ত হয়। তো সেই ক্ষেত্রে লাইটিক চক্রে 6টি ধাপে সম্পন্ন হবে। আমরা যেহেতু পড়ছি টি2 ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস, সেক্ষেত্রে আমরা 5টা ধাপই পড়বো। হ্যাঁ, আমরা যদি ইচ্ছা করি তাহলে এই অংশটা আমরা নাও বলতে পারি। ঠিক আছে, আমরা যে 2 নম্বরের শেষের অংশটুকু বললাম এটা আমরা নাও বলতে পারি, যে ব্র্যাকেট দিয়ে যেটা আছে। ঠিক আছে, আমরা 5টা ধাপই পড়বো, 6টা ধাপের দরকার নাই। এখন আমরা কি করব, তাহলে ফার্স্ট ডিএনএ আমরা যদি ছবিটা দেখি, তাহলে ফার্স্ট ডিএনএ, এখন এই যে ফার্স্ট ডিএনএ কোথায় প্রবেশ করেছে? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করেছে, তাই না? ফার্স্ট ডিএনএ কোথায় প্রবেশ করেছে? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করেছে। সাইটোপ্লাজম। এখন আমরা পড়তেছি হলো 3 নম্বর অনুলিপন। তাহলে এখন কি করবে, পোষক কোষের অভ্যন্তরে, হ্যাঁ, এখানে একটা নিজস্ব প্রমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে ফেলবে। তাহলে ফার্স্ট ডিএনএতে কি করবে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অবস্থান করছে এবং ভাইরাস তার নিজস্ব প্রমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষে মানে ব্যাকটেরিয়া কোষে যে এনজাইমটা আছে সেই এনজাইমটা হলো আরএনএ পলিমারেজ এনজাইম, এটাকে আকৃষ্ট করবে। হ্যাঁ, যার ফলে কি হবে, এই এনজাইমটা ইকোলাই ডিএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করতে পারবে। যেহেতু আরএনএ পলিমারেজ এনজাইমকে ভাইরাস ক্যাপচার করে নিচ্ছে, যার ফলে এখন ইকোলাই বা পোষকের যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ তৈরি করবে। আর এমআরএনএ পরে প্রোটিন তৈরি করবে। এবার এরকমই একটা প্রোটিন যেটা এনজাইম, সেই এনজাইম গুলো তখন কি করবে, যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ গুলো আছে সেই ডিএনএ গুলোকে খন্ড খন্ড করে নষ্ট করে দেবে। কাজেই সেখানে শুধু ফার্স্ট ডিএনএ থাকবে এবং কোনো এর প্রতিযোগী ডিএনএ থাকবে না, মানে ব্যাকটেরিয়ার ডিএনএ গুলোকে সে কিন্তু খন্ড খন্ড করে কি করলো, নষ্ট করে দিল। এরপরে কি হবে, ফার্স্ট ডিএনএ, হ্যাঁ, নিউক্লিওটাইড, কোষের রাইবোসোম, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির উপর রাজত্ব নিয়ে নেবে বা কর্তৃত্ব নিয়ে নেবে, নিজের ইচ্ছা মতো নতুন ফার্স্ট ডিএনএ প্রতিলিপন করে নেয় এবং ফার্স্ট পোর্ট প্রোটিন তৈরি করে। পোর্ট প্রোটিন মাথা, লম্বা লেজ, স্পর্শতন্ত্র, স্পাইক ইত্যাদি অংশ হিসেবে পৃথক পৃথক ভাবে তৈরি হয়। আমি এটা আরেকবার বুঝাই দিই। তাহলে আমরা কি বললাম, ফার্স্ট ডিএনএ কোষের সাইটোপ্লাজমে আছে, ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে আছে। এই ফার্স্ট ডিএনএ এখন কি করবে, প্রোমোটর সিকোয়েন্স দ্বারা সে ব্যাকটেরিয়ার ভিতরে একটা এনজাইম আছে, আহ, সেই এনজাইমটা হলো আরএনএ পলিমারেজ এনজাইম। এই ব্যাকটেরিয়ার এই এনজাইমটাকে কি করে নেবে, আকৃষ্ট করে ফেলবে। এখন এই আরএনএ পলিমারেজ এনজাইম তখন কি করবে, আরএনএ পলিমারেজ এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ এর উপরে, হ্যাঁ, একটা প্রভাব খাটাবে এবং সেই ডিএনএ গুলোকে টেমপ্লেট হিসেবে বা ছাঁচ হিসেবে ব্যবহার করবে এবং সেই ডিএনএ গুলোকে ব্যবহার করে সে কি করবে, এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এবং একটা বিশেষ প্রোটিন যেটা এনজাইম, এই এনজাইমটা তৈরি করতে পারলে তখন ডিএনএ, মানে ব্যাকটেরিয়া কোষের যে ডিএনএ গুলো আছে সেগুলোকে খন্ড খন্ড করে দিবে। আর খন্ড খন্ড করে দিলে ব্যাকটেরিয়ার ডিএনএ অকার্যকর। এখন কি হবে, সেখানে শুধু প্রতিনিধি হিসেবে থাকবে ভাইরাস ডিএনএ। এখন এই ভাইরাস ডিএনএ তখন কি করবে, এই ব্যাকটেরিয়া কোষের যে নিউক্লিওটাইড, তারপর সেখানকার রাইবোসোম বা আরো যে অন্যান্য উপাদানগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ভাইরাস ডিএনএ তার রেপ্লিকেশন ঘটাবে এবং আমরা এখানে 4 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি এরকম ভাইরাস ডিএনএ তার সংখ্যাবৃদ্ধি ঘটাইছে, মানে রেপ্লিকেশনের মাধ্যমে ভাইরাস ডিএনএ তার সংখ্যাবৃদ্ধি ঘটিয়েছে এবং এই রেপ্লিকেশন ঘটাতে সে কিন্তু সবই ব্যাকটেরিয়ার উপকরণকে ব্যবহার করেছে। এবং এটা যখন তৈরি হয়ে যায়, তখন কি হয় যে এমআরএনএ বা প্রোটিন গুলো তৈরি হয়, কোড প্রোটিন গুলো তৈরি হয়, এই কোড প্রোটিন তখন দেহের বিভিন্ন অংশ তৈরি করে ফেলে, যেমন মাথা, লেজ, কলার, স্পাইক, স্পর্শক তন্তু, ব্রেস্টপ্লেট, এই সমস্ত জিনিস তৈরি করবে।
এই ছিল হলো 3 নম্বর অনুলিপন। তাহলে অনুলিপন কি সবাই বুঝেছো? হ্যাঁ জি স্যার। স্যার। এরপরে কি বলছে? বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। তাহলে এখানে আমরা 5 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে মাথা আছে, এই মাথার ভিতরে তখন কি হবে? ভাইরাস ডিএনএ প্রবেশ করবে। ভাইরাস ডিএনএ যখন প্রবেশ করে যায় তখন মাথার মাথার এখানে লেজ অংশ এসে হাজির হয়। তো মাথা এবং লেজ সংযুক্তি হয়। মাথা এবং লেজ যখন সংযুক্ত হয়ে যায় এখানে কলারের আবির্ভাব হয়। হ্যাঁ, এবার লেজের শেষ প্রান্তে বেস প্লেট সংযুক্ত হয়। বেস প্লেটের সাথে স্পাইক, স্পর্শক তন্তু এগুলো অ্যাসেম্বল হয় বা সংযুক্ত হয়ে যায়। এভাবে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বিভিন্ন দেহাংশগুলোকে সংযুক্ত করে আমরা একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজ হিসেবে দেখতে পাবো। এরপর আমরা আসবো 5 নম্বর ধাপ। তাহলে পোষক কোষের অভ্যন্তরে যে ব্যাকটেরিওফাজ বা ভাইরাসগুলো তৈরি হলো, তারা কি করবে? একটা এনজাইম তৈরি করে। সেই এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়া কোষের প্রাচীরটাকে বিদীর্ণ করে বা বিগলিত করে, যার ফলে ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার প্রাচীরকে ভেদ করে বাইরে চলে আসে। এইভাবে ভাইরাসগুলো মুক্ত হয়। তাহলে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হচ্ছে বলে একে আমরা বলবো লাইসিস। আর লাইসিস চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে অসংখ্য ফাঁক সৃষ্টি হয়ে যায়। তাহলে এবার বুঝতে পেরেছো লাইসিস চক্রটা কেন লাইসিস বলা হচ্ছে? জি লাইসিস স্যার। চক্রটা কেন লাইসিস লাইসিস মানে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যে বিগলিত হলো বা বিদীর্ণ হলো, এটাকে আমরা বলবো লাইসিস। তাহলে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে কি ছিল? নতুন ভাইরাস ছিল। তাহলে এরা এক ধরনের এনজাইম তৈরি করে, যার ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিগলিত করে এবং কোষ প্রাচীরটাকে নষ্ট করে ভাইরাসগুলো বাইরে মুক্ত হয়। এই জন্য এর নাম হচ্ছে লাইটিক চক্র। মানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিগলিত করে এই ভাইরাসগুলো বাইরে মুক্ত হয়। ওকে। জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা চক্র আসবো, সেটা হলো লাইসোজেনিক চক্র। তো লাইসোজেনিক চক্রে আমরা কি দেখব? আমরা ছবিটা পরে বোঝাই, আগে লাইসোজেনিক চক্রটা একটু বুঝে নিই। ছবিটা আমি ছবির মাধ্যমে আমরা পরে বলতেছি। তাহলে এই চক্রে ফার্স্ট ডিএনএ ইকোলাই কোষে প্রবেশ করে কোষের ডিএনএ কে নষ্ট করে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, ফার্স্ট ডিএনএ ইকোলাই প্রবেশ, মানে ফার্স্ট ডিএনএ মানে কি? ব্যাকটেরিওফাজ মানে টি2 ভাইরাস। এরা ইকোলাই কোষে প্রবেশ করে কোষের ডিএনএ কে নষ্ট করবে না। বরঞ্চ কি হবে? ইকোলাইয়ের যে ডিনাই মানে ব্যাকটেরিয়া কোষের যে ডিএনএ আছে সেই ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে যাবে এবং সংযুক্ত হয়ে যে গঠনটা তৈরি করবে তাকে বলবো প্রোফাজ। প্রোফাজ মানে কি? ব্যাকটেরিয়ার ডিএনএ প্লাস ভাইরাসের ডিএনএ দুইটার কম্বিনেশন। ব্যাকটেরিয়া কোষ ফার্স্ট ডিএনএ সহ দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তাহলে এই প্রোফাজ সহ ব্যাকটেরিয়া কি করবে? এবার দ্বিবিভাজন করবে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। তবে যখন প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হতে পারে, তখন কি হয়? প্রোফাজ থেকে ফার্স্ট যে ডিএনএ আছে সেটা আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গিয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। আচ্ছা, এবার আমি ছবিতে যাই। টাইম মনে হয় শেষ হয়ে যাবে, আমি আবার ঢুকবো, সবাই কিন্তু আবার লিঙ্কে জয়েন হলো। ওকে, একটু পরে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার জি স্যার। ছবিতে ফিরে আসলাম। তাহলে এখানে যে আমরা দেখবো, এখানে হলো কি ল্যামডা ফাজ। তাহলে এই ভাইরাসটার নাম হবে ল্যামডা ফাজ ভাইরাস। ঠিক আছে? এই ল্যামডা ফাজ ভাইরাস আমরা এখানে উপরে যে কার্সরটা আমরা যেখানে দিয়ে রেখেছি সেটা হলো সংযুক্তি। তাহলে ভাইরাসের শূন্য দেহ বাইরে পড়ে আছে। আর ভাইরাসের ডিএনএ কোথায় প্রবেশ করবে? ভাইরাসের ডিএনএ বা জিনোম প্রবেশ করবে ব্যাকটেরিয়ার ভেতরে। তাহলে প্রথম ধাপটা হলো আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা প্রথমে যেটা বললাম যেখানে কার্সর দিয়ে রাখছি আমরা, সেটা হলো কি সংযুক্তি। ল্যামডা ফাজ ভাইরাস
ল্যান্ডোভাইরাস ভাইরাসের যে স্পর্শক তন্তুগুলো আছে, সেই স্পর্শক তন্তুগুলো কি হবে, যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে এখানে আমরা যেমন টি2 ভাইরাসের ক্ষেত্রে দেখলাম, আমরা লাইটিং চক্রে দেখলাম যে এখানে রিসেপ্টর সাইট থাকবে। সেই রিসেপ্টর সাইটগুলো এরকম ভাইরাসের স্পর্শক যে প্রোটিনগুলো আছে, স্পর্শ তন্তুর প্রোটিন তাকে গ্রহণ করার জন্য রিসেপ্টর সাইট থাকবে, যার ফলে এই ভাইরাস ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে সংযুক্ত হয়ে যাবে। তাহলে 1 নম্বর ছবিটা ছিল সংযুক্তি। 2 নম্বরটা আমরা দেখেছিলাম যে এটা হলো ভাইরাল জিনোম বা ভাইরাস ডিএনএ পোষক দিয়ে প্রবেশ। এখানে কিভাবে প্রবেশ করবে, যে এখানে লেজ একটা সংকোচন করবে, যার ফলে সংযুক্ত স্থানে একটা ছিদ্র তৈরি হবে। ভাইরাস তার ডিএনএ গুলোকে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরকে ভেদ করে ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে প্রবেশ করাবে। এটা হলো ভাইরাল জিনোম বা ভাইরাল ডিএনএ। ডান পাশে আমরা বড় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ। এখন আমরা 3 নম্বর স্টেপে যাব। 3 নম্বর হলো প্রোফাজ। প্রোফাজে কি হবে, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ভাইরাসের যে ডিএনএ বা ভাইরাসের যে জিনোম সেটা কম্বাইন হয়ে যাবে। কম্বাইন মানে একসাথে হয়ে যাবে, এবং একসাথে হয়ে যে গঠনটা তৈরি করবে সেটা হলো প্রোফাজ। তাহলে প্রোফাজ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? প্রোফাজ পর্যন্ত সবাই জি বুঝতে স্যার। পেরেছো? জি আচ্ছা, স্যার। স্যার আরেকটু একটু বুঝাই দেন। আচ্ছা আমি আবার 1 নম্বর যে চিত্রটা আমি এখানে দিয়েছি, 1 নম্বর সংযুক্তি, এটা তো বুঝতে পেরেছো? 1 আচ্ছা, নম্বর কি সবাই বুঝতে পেরেছো? 1 নম্বরটা ছিল সংযুক্তি। সংযুক্তি মানে কি, যে উপরে হলো একটা ভাইরাস আছে আর নিচে হলো একটা ব্যাকটেরিয়া আছে। তাহলে ব্যাকটেরিয়ার এখানে কি থাকবে, আমরা যেমন ওই লাইটিং চক্রে দেখলাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন গ্রহণ করার জন্য রিসেপ্টর সাইট থাকে, এখানেও ঠিক রিসেপ্টর সাইট থাকবে। সে কি করবে, ভাইরাসের স্পর্শক তন্তু প্রোটিনের কে গ্রহণ করার জন্য সে এখানে ওয়েট করবে। যখনই স্পর্শক তন্তু প্রোটিন পেয়ে যাবে তখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রিসেপ্টর সাইট গ্রহণ করে দেবে, যার ফলে ভাইরাসটা ব্যাকটেরিয়ার গায়ে লেগে যাবে। তাহলে 1 নম্বর শেষ। 2 নম্বরটা কি হলো, ভাইরাস তার লেজ সংকোচন করবে। সংকোচন করার ফলে সংযুক্ত স্থানে একটা ছিদ্র তৈরি হবে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটা ছিদ্র তৈরি করবে, এবং সেই ছিদ্রের ভিতর দিয়ে সজোরে চলে আসবে ভাইরাসের ডিএনএ। এইভাবে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে কোষ সাইটোপ্লাজমে চলে আসবে, আর ভাইরাসের শূন্য দেহটা বাইরে পড়ে থাকবে, ব্যাকটেরিয়ার বাইরে পড়ে থাকবে। তাহলে এ হলো ভাইরাস জিনোম বা ভাইরাস ডিএনএটা ব্যাকটেরিয়া বা পশু দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরটা হলো প্রোফাজ। প্রোফাজটা হলো কি, যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে এখন 2 ধরনের ডিএনএ আছে, একটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ আর একটা হলো ভাইরাল ডিএনএ বা ভাইরাল জিনোম। তাহলে এই ভাইরাল জিনোম বা ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে কম্বাইন্ড, একসাথে হয়ে যাবে, এবং একসাথে হয়ে গিয়ে যে গঠনটা তৈরি করবে সেই গঠনটাকে আমরা বলবো প্রোফাজ। এবারে কি প্রোফাজ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? 1 নম্বর ছিল হ্যাঁ সংযুক্তি, স্যার। 1 নম্বর ছিল সংযুক্তি, 2 নম্বরটা হলো ফাজ ডিএনএ পোষক দেহে প্রবেশ, আর 3 নম্বর হলো প্রোফাজ গঠন। ওকে, 4 নম্বর স্টেপটা হবে দ্বি বিভাজন। 4 নম্বর স্টেপের নাম কি, দ্বি বিভাজন। আমরা এখানে ছবি দেখিয়েছি কিন্তু এখানে নামটা লিখি নাই। তাহলে 4 নম্বর স্টেপের নাম কি, দ্বি বিভাজন। ঠিক আছে, তাহলে এই দ্বি বিভাজন কে করবে, কেউ বলতে পারবা এই দ্বি বিভাজন প্রক্রিয়াটি কে করবে? ভাইরাস করবে না ব্যাকটেরিয়া করবে? যে প্রোফাজ ডিএনএ করবে। না সেটা তো করবে, কিন্তু আমি বলছি ভাইরাস করবে না ব্যাকটেরিয়াটা করবে? ব্যাকটেরিয়া করবে। অবশ্যই ব্যাকটেরিয়া করবে, কারণ দ্বিবিভাজন প্রক্রিয়া ভাইরাস করতে পারে না। দ্বিবিভাজন প্রক্রিয়া সবসময় ব্যাকটেরিয়া করে। দ্বিবিভাজন প্রক্রিয়াটি কি সবার নলেজে আছে, দ্বিবিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়? জি স্যার। আচ্ছা কেউ একজন বলো দেখি, যে জানো সেই একটু বলো দেখি দ্বিবিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়, আহ, স্যার বলতে পারো? প্রথমে একটা কোষ থেকে আরেকটা কোষে যখন বিভাজন প্রক্রিয়াটা হয় তখন মাঝখান থেকে দুইটা কোষ তাদের মধ্যে আলাদা আলাদা ভাবে আহ দুই দিকে হচ্ছে টান একটা সৃষ্টি করে, দেন তারপরে মাঝখান থেকে সেটা আলাদা হয়ে যায়, দিয়ে এভাবে করে দুইটা না, আলাদা আগে আলাদা কোষের আগে হলো সৃষ্টি হয়। আগে হলো তোমার নিউক্লিয়াস গুলো আলাদা হয়ে যাবে। নিউক্লিয়াস যেহেতু দুটো কোষ তৈরি করতে হবে, প্রথমে হলো জি নিউক্লিয়াস স্যার। আলাদা হয়ে যাবে। যখন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, দুই প্রান্তে চলে যাবে, এবং মাঝখানে যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরটা দুই নিউক্লিয়াসের মাঝখানে প্রলম্বিত হবে, মানে
ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে, একসময় দুইটা কোষ তৈরি জি হয়ে স্যার। যাবে। এইভাবে দ্বিবিভাজন হয়, এইভাবে দ্বিবিভাজন হয়। ওকে, তাহলে দ্বিবিভাজনের মাধ্যমে প্রত্যেকটা কোষে তাহলে আমরা কি দেখব? ব্যাকটেরিয়াল ডিএনএ দেখবো না প্রোফাজ দেখবো? এখানে দ্বিবিভাজন প্রোফাজ। প্রোফাজ দেখবো। প্রোফাজ মানে কার কার ডিএনএ আছে? ডিএনএ আর ওই যে ভাইরাসের, ভাইরাসের ডিএনএ আর আর কার ডিএনএ? ওই ডিএনএর, ওই ব্যাকটেরিয়া, সরি ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া। ডিএনএ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া তার দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুইটা কোষ তৈরি করেছে এবং প্রত্যেকটা কোষে আমরা দেখতে পাবো প্রোফাজ। মানে এই প্রোফাজ অংশে ব্যাকটেরিয়াল ডিএনএও আছে, ভাইরাস ডিএনএও আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু দ্বিবিভাজন প্রক্রিয়া তখন কি করবে? দুইটা কোষ তৈরি করলো ব্যাকটেরিয়া, এবং দুইটা কোষের প্রত্যেকটাতেই প্রোফাজ আছে, মানে ভাইরাস আছে, ভাইরাসের ডিএনএটা আছে। এভাবে ওই ব্যাকটেরিয়া গুলো আবার কি করলো? আবার দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুটো থেকে হয়ে গেল চারটা। এভাবে কিন্তু ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি তার বংশবৃদ্ধি করছে, এবং বংশবৃদ্ধি করার সময় সে কারো বংশবৃদ্ধি করছে? ব্যাকটেরিয়া তো নিজের বংশবৃদ্ধি করছে, তাহলে তার নিজের বংশবৃদ্ধি করার সাথে সাথে সে কার বংশবৃদ্ধি করতেছে? ভাইরাসের, ভাইরাসের কোন অংশের বংশবৃদ্ধি হচ্ছে? যে ডিএনএ অংশ। হ্যাঁ, গুড। তাহলে ব্যাকটেরিয়া তার দ্বিবিভাজন প্রক্রিয়ায় যখন বংশবৃদ্ধি করতেছে, তখন ভাইরাস তো নিজের বংশবৃদ্ধি করছে, নিজস্ব ডিএনএ এর বংশবৃদ্ধি করছে, প্লাস যেহেতু প্রোফাজ হিসেবে আছে, ভাইরাসের ডিএনএটাও সাথে সাথে বংশবৃদ্ধি হচ্ছে। যদি ব্যাকটেরিয়া যদি চারটে কোষ তৈরি করে, সেক্ষেত্রে চারটে কোষেই ভাইরাস ডিএনএ থাকবে। ব্যাকটেরিয়া ডিএনএ তো আছে, ভাইরাস ডিএনএও আছে। ক্লিয়ার? একটু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। দ্বিবিভাজনের একটু পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে এবার খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ৫ নম্বর চিত্রটা আমি পার্শ্ব দিয়েছি। এখন মনে করো যে দ্বিবিভাজন আর করবে না, হ্যাঁ, এই প্রোফাজ আর দ্বিবিভাজন করতে চায় না। তখন কি করবে? সে যে কোনো একটা ব্যাকটেরিয়ার কোষের প্রোফাজ গুলো তখন কি করবে? আমরা আর দ্বিবিভাজন করবো না। হ্যাঁ, দ্বিবিভাজন করলে তো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভাইরাসের মানে পূর্ণাঙ্গ ভাইরাসের গঠন বৃদ্ধি পাচ্ছে না। ভাইরাস হচ্ছে কিন্তু ভাইরাসের ডিএনএটা বৃদ্ধি পাচ্ছে, বা কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করতে পারছে না, তাই না? হিসেবে তো আমরা তাই দেখছি। আমরা যদি বিভাজন করি, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ কার গঠন হচ্ছে? ব্যাকটেরিয়ার গঠন হচ্ছে। পূর্ণাঙ্গ কিন্তু ভাইরাস সৃষ্টি হচ্ছে না, হচ্ছে? না স্যার। হ্যাঁ, এখন মনে করো তারা চায় যে তারা পূর্ণাঙ্গ ল্যামডা ফাজ ভাইরাস তৈরি করবে। সেক্ষেত্রে তখন কি করবে? হ্যাঁ, এরকম ব্যাকটেরিয়ার কোষে যে প্রোফাজ আছে, সেই প্রোফাজ থেকে ভাইরাস ডিএনএ তখন আলাদা হয়ে যাবে। ঠিক আছে? এখানে আলাদা হয়ে যাওয়ার জন্য কিছু এনজাইম এরা তৈরি করতে পারে। সেই এনজাইমের কারণে তখন প্রোফাজ অংশ থেকে ভাইরাস ডিএনএ আলাদা আলাদা হয়ে গেল। তাহলে ব্যাকটেরিয়ার দেহে এখন ভাইরাস ডিএনএ আলাদা এবং ব্যাকটেরিয়াল ডিএনএ আলাদা আছে। ওকে, এখন এই ভাইরাসের জিনোম বা ভাইরাসের ডিএনএ তখন কি করবে? লাইটিক চক্রের মাধ্যমে ল্যামডা ফাজ তৈরি করবে। তাহলে এখন লাইটিক চক্রের যে ৫টা ধাপ ছিল, সেগুলো কি আমাদের মনে আছে? লাইটিক চক্রের মাধ্যমে যে ৫টা ধাপ ছিল, সেগুলো আমাদের মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে জি স্যার। সেক্ষেত্রে এখানে কি হবে? সংযুক্তিটা থাকবে না, কারণ সংযুক্তি তো, কারণ এখানে আগেই ভিতরে ডিএনএ আছে, এখানে ফার্স্ট ডিএনএ প্রবেশ এটাও থাকবে না। তাহলে ৩ নম্বর যে স্টেপ, অনুলিপন। অনুলিপন, তারপর হলো আহ, বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, তারপর হলো নতুন ভাইরাসের মুক্তি। এই ৩টা চক্র, এটাও এই তিনটা ধাপ, এই ৩টা ধাপও লাইটিক চক্র। তাহলে এই অনুলিপন, তারপর দেহাংশগুলো একত্রিত হওয়া, আর শেষেরটা বললাম কি? নতুন ভাইরাসের মুক্তি। এই ৩টা ধাপের মাধ্যমে লাইটিক চক্র সম্পন্ন করে, এবং এভাবে নতুন ল্যামডা ফাজ গুলো এক ধরনের এনজাইম তৈরি করে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সেই এনজাইম গুলো প্রয়োগ করে, যার ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নষ্ট হয়ে যায়, দ্বিগুণিত হয়ে যায়, এবং এটাকে আমরা বলবো লাইসিস। যার ফলে লাইটিক চক্রের মাধ্যমে তখন ল্যামডা ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া দেহ থেকে বাইরে মুক্ত হবে। ওকে, বুঝতে পেরেছো? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু লাইটিক চক্র হচ্ছে। তাহলে ল্যামডা ফাজ ভাইরাস, সে যদি ইচ্ছা করে না আমি লাইসোজেনিক চক্রই করব, সে করতে পারে। হ্যাঁ, কিন্তু কোনো ভাইরাস যদি চায় যে না আমরা
লাইসোজেনিক চক্র আর করবো না, আমরা লাইটিং চক্রে ফিরে যেতে চাই, সেই ক্ষেত্রে আবার লাইটিং চক্রের মাধ্যমে নতুন ল্যামডা ফাজ তৈরি করতে পারে। ঠিক আছে, এখন যদি আমি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা এরকম যে ল্যামডা ফাজ ভাইরাস লাইসোজেনিক চক্রের মাধ্যমে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করতে পারে? অ্যান্সার কি হবে? না। না স্যার। কখনোই না। কারণ আমরা জানবো লাইসোজেনিক চক্রের মাধ্যমে ল্যামডা ফাজ ভাইরাস তার শুধু ডিএনএ সংখ্যা বৃদ্ধি করাতে পারে, পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করতে পারে না। তাহলে কোন চক্র সাহায্যে ল্যামডা ফাজ পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করতে পারবে? লাইটিং চক্র। অবশ্যই লাইটিং চক্র। ওকে, তাহলে তোমরা কি লাইসোজেনিক আর লাইটিং চক্রটা ভালোভাবে বুঝলা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যে কয়েকটা ওয়ার্ড ছিল এই ওয়ার্ডগুলো কি বুঝেছিলা? ওই যে নিউক্লিওয়েড, তারপর ইমার্জিং ভাইরাস, ভিরিয়ন, ভিরোয়েড, প্রিয়ন্স, এগুলো এই যে কয়টা টার্ম বলেছিলাম যে নিউক্লিওয়েড কি, ইমার্জিং ভাইরাস কি, ভিরিয়ন কি, ভিরোয়েড কি, প্রিয়ন্স কি, এগুলো তো বুঝিয়েছিলাম। এগুলো কি সবাই বুঝেছো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, কালকেও কিন্তু ক্লাস নেব। কালকে আমি আজকের ক্লাসটা নিলাম গতকালকে, আর তোমাদের সোমবারে তো শিডিউল ক্লাস আছে, তাহলে কালকে আবার ক্লাস নেব 8টায়। তো সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু ঠিক আছে আলাইকুম। স্যার। ওয়ালাইকুম